হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে আগের ব্লগে কবিতাটা পড়িয়েছিলাম। যে কবিতাটা পড়ার পরে তোমাদেরকে বলেছিলাম যে আজকে মেঘদূতমটা পড়াবো। তোমাদের আগের দিনে পড়েছিলাম দশাবতার স্তোত্রম। তোমাদের লাস্টে বলেছিলাম যে আজকে মেঘদূতমটা পড়াবো, তার জন্য এই ব্লগটা। আজকে মেঘদূতম তোমাদের দেখো কবিতার মধ্যে মূল বিষয়বস্তু কী, এর উৎস এবং প্রত্যেকটা লাইন ধরে আমি ডিসকাস করে দেবো। তার আগে যে কালিদাস সম্পর্কে একটু জেনে নিই, কালিদাস কে বা তার যে রচনাবলীগুলো একটু জেনে নিই, তারপর তোমাদের মূল কবিতায় যাব। যেহেতু কবি কালিদাস সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভাধর কবি, তাই অনেক অনেক অচেনা কবি তাদের কাব্য রচনা করে কালিদাসের নামে চালিয়েছেন। ফলত বহু কাব্য, নাটক, এমনকি জ্যোতিষগ্রন্থ পর্যন্ত কালিদাসের নামে চলে। তবে মোটামুটি 2টি মহাকাব্য, 3টি নাটক ও 2টি খণ্ডকাব্য বা গীতিকাব্য কালিদাসের নিজস্ব রচনা বলে বহুজন স্বীকৃত। মহাকাব্য 2টি হলো রঘুবংশ ও কুমার সম্ভব, আর নাটক 3টি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত ও বিক্রমোর্বশীয়। আর খণ্ডকাব্যগুলি হলো ঋতুসংহার ও মেঘদূত। মেঘদূত হচ্ছে কালিদাসের যে 2টি রচনা ভুবন খ্যাত, তার মধ্যে একটি হলো মেঘদূত। এটি সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের মতে খণ্ডকাব্য বা দ্রুতকাব্য। আধুনিক মতে গীতিকাব্য। খণ্ডকাব্য কেননা এটি কাব্য বা মহাকাব্যের মতো দীর্ঘ ও বহু বিষয় চরিত্র সম্বলিত নয়। একটি এর বক্তব্য বিরোহী যজ্ঞের বেদনা সম্বলিত দীর্ঘশ্বাস। যে মেঘকে দূত করে তার প্রিয়া যে অলকায় আছে তার কাছে সংবাদ পাঠাতে চায়, তাই এই খণ্ডকাব্যটিকে দ্রুতকাব্য নামে অভিহিত করা হয়। মাত্র 118টি শ্লোকে একটি মাত্র ছন্দ মন্দাক্রান্তাতে রচিত। এর দুটি ভাগ পূর্ব মেঘ ও উত্তর মেঘ। অবশ্য এই বিভাগ কবি কালিদাসের নিজের নয়, টিকাকরণগণ বিষয়ানুসারে ভাগ করেছেন। মেঘদূতে কবির যে দর্শন, বিষয়বস্তু একদিক থেকে যেমন সামান্য। কুবেরের অনুচর ও কর্মচারী কোনো এক যক্ষ নববিবাহের পর প্রভুর কর্তব্যে অবহেলা করছিল। তাতে কুবের রেগে গিয়ে তাকে উত্তর থেকে বহুদূরে পশ্চিম ভারতের রামগিরি পর্বতে 1 বছরের জন্য নির্বাসন দণ্ড দেন। নির্বাসনের 8 মাস কেটে গেছে। আষাঢ়ের প্রথম দিনে বর্ষার মেঘ দেখে বেদনায় আতুর যক্ষ চেতন অচেতন ভেদ হারিয়ে মেঘকেই দূত করে অলকায় পাঠাতে চায় যক্ষ পত্নীর কাছে। মেঘের বিচিত্র যাত্রাপথ, তার ভৌগোলিক বিবরণ এবং শেষ পর্যন্ত কামনার মোক্ষধাম অলকাতে পৌঁছানো এবং সেখানকার অমর্ত্য সৌন্দর্য বর্ণনা, এই হলো বিষয়বস্তু। সেখানকার সব কিছুই সুন্দর, যৌবনময় ও সম্পদের প্রাচুর্য। সম্ভবত রামায়ণের হনুমত সন্দেশ, যেখানে সীতার কাছে রাম হনুমানের লঙ্কায় দূত হিসেবে পাঠাচ্ছেন। তবে এই শুকনো কাঠামো মেঘদূতের কাব্য, সৌন্দর্য, দর্শন এবং অ্যাথেটিস্ট রূপগল্প, ছন্দ, মাধুর্য সম্পর্কে কোনো কথা বলে না। মেঘদূতের কাব্য কিংবা সৌন্দর্য, রূপগল্প কিংবা দর্শন যুগে যুগে সমস্ত কবি ও সমালোচকদের বিস্ময় বিমূঢ় করে রেখেছে। এত তথ্য অথচ কাব্য সৌন্দর্য এত গভীর যে এক প্রাচীন সমালোচক বলেন, মাঘে মেঘে গত বয়, অর্থাৎ 2টি কাব্য মাঘের শিশু, পালবধ ও কালিদাসের মেঘদূত পড়তে বুঝতেই সমগ্র জীবন কেটে যায়। রবীন্দ্রনাথ মেঘদূতকে বিশ্বের বিরোহীর অন্তর্গত বেদনা হিসেবে দেখেছেন। কট্টর সমালোচক বুদ্ধদেব বসু পর্যন্ত মেঘদূতের গভীরতায় ও কাব্যমাধুর্যে মুগ্ধ। কালিদাসের দর্শন যে প্রেম ভোগ সর্বস্বতাতে নয়, কঠোর তপস্যার নিষ্ঠার মধ্যেই তার পরিপূর্ণতা খোঁজে, যা রবীন্দ্রনাথ প্রাচীন সাহিত্য প্রবন্ধমালায় দেখিয়েছিলেন। তাই আসলে মেঘদূতের প্রতিটি শব্দ ব্যঞ্জনায় পূর্ণ হয়ে ধরা দেয়। মেঘদূতের সর্বাঙ্গ সুন্দরতা এটি সংস্কৃত তথা ভারতীয় সাহিত্যে চিরকালীন অমরত্ব দিয়েছে। কারো কারো মতে কালিদাস যদি শুধু মেঘদূতে লিখতেন বা অন্য কাব্য বা নাটক না লিখতেন, তাহলেও তিনি সমান খ্যাতিমান থাকতেন। এই মন্তব্যই যথেষ্ট মেঘদূতের কাব্যিক ও দার্শনিক ব্যাপ্তি বোঝাতে। শ্রেষ্ঠ কাব্য, দর্শনের সব কিছুই আশ্চর্য প্রতিভার আলো দিয়ে চিরকালের জন্য সাজিয়ে দিয়ে গেছে ভারতের আত্মা, শ্রেষ্ঠ কবি কালিদাস। এই গল্পটা তোমাদের পরে এই কবিতাটার উৎসটা আমি বলে দিচ্ছি আগে। তোমাদের মেঘদূতম এই পাঠ্যাংশটি কালিদাসের শ্রেষ্ঠ গীতিকাব্য বা খণ্ডকাব্যের প্রথম 10টি শ্লোক থেকে নেওয়া। মূল কাব্যটিও নামও মেঘদূতম। সেই মেঘদূত একটি আশ্চর্য বেদনাবোধের, আশ্চর্য বিশ্বজনীনতার বিরহ কাব্য। অথচ একদিন মিলন হবে এমন আশাই তার শেষ। রামায়ণে যেখানে রামচন্দ্র রাবণের দ্বারা অপহৃত নিজের স্ত্রী সীতাকে সান্ত্বনা দিতে হনুমানকে দিয়ে লঙ্কায় বার্তা পাঠাচ্ছেন, সেই হনুমত সন্দেশ অংশটি হয়তো কবির প্রেরণা হিসাবে কাজ করেছে। টিকাকার মল্লিকানাথেরও তাই অনুমান। তবে বিষয়বস্তুর দৃষ্টিতে তা কালিদাসের একান্তই নিজস্ব মৌলিক রচনা।
সেই সমগ্র মেঘদূতম গীতিকাব্যই আলোচ্য পাঠ্যাংশের উৎস। এরপর তোমাদের এই কবিতাটার মূল বিষয়বস্তুটা বলার পরে প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করব। বিষয়বস্তুটা ভালোভাবে শুনে নাও। যক্ষ ধনাপতি কুবেরের অনুচর তার অধীনে চাকরি করে। ধনপতি কুবেরের আবাস ভারতবর্ষের উত্তর প্রান্তে অলকাতে। যক্ষ নববিবাহিত নবপ্রেমের আতিশয্যে তার কর্তব্যকর্মে অসাবধানতা প্রভু কুবের লক্ষ্য করলেন। কর্তব্যচ্যুতির শাস্তি হিসাবে তাকে স্ত্রী থেকে পৃথক করে 1 বছরের জন্য সুদূর দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্রের রামগিরি পর্বতে নির্বাসন দিলেন। যক্ষের শারীরিক মানসিক সৌন্দর্য পত্নী বিরহে অস্ত গেল, শরীর শীর্ণ হলো। সাপেন অস্তং গমিত মহিমা রামগিরি পর্বতে যক্ষ কোনো ক্রমে 8 মাস কাটালো। ইতিমধ্যে এসেছে আষাঢ় মাস, বর্ষা আরম্ভ। আকাশে বর্ষা ঋতুর মেঘের উদয় হলে যারা সুখী মানুষ বা একত্রবাসী প্রণয়িনী তাদের চিত্তত্ব উন্মনা হয়, তার মন উদাস হয়ে ওঠে। তাদের কালিদাস অপূর্ব উচ্চারণ মেঘালোকে সুখী নহ পণ্যথাবৃত্তি চেত। আর যক্ষ তো দীর্ঘদিন প্রিয়া বিচ্ছিন্ন প্রেমিক, তার হৃদয় বিরহ বেদনায় বিদীর্ণ হয়ে আছে। মেঘকে দেখে যক্ষ আনন্দিত হলো, কেননা সে দ্রুতগামী মেঘকে দুধ হিসাবে তার পত্নীর কাছে পাঠাতে চাইল। যক্ষবধূ জানুক যে যক্ষ এখনও বেঁচে আছে, আর 4 মাস পর তাদের পুনর্মিলন ঘটবে। যক্ষ মেঘকে কুরুচি ফুলের অর্ঘ্য দিয়ে স্বাগত জানালো, বলল যে মেঘের জন্ম উচ্চ বংশে, সে ইন্দ্রের প্রধান অনুচর। এমন মহৎ ব্যক্তির কাছে কিছু চাওয়া ব্যর্থ হলেও তা ভালো, অধম ব্যক্তির কাছে পাওয়ার সম্ভাবনা থাকলেও চাওয়া অনুচিত। কালিদাস বললেন, যাঞ্চা মোঘা বরমিধি গুণে নাধমে লব্ধ কামা। কালিদাস এ সংকেতে দিয়ে রাখলেন যে বাস্তব জগতে প্রেম অচেতন প্রাণী। যক্ষের বার্তা শোনা বা অলকায় সে বার্তা পৌঁছে দেওয়া প্রাণহীন ধোঁয়াবাষ্প আলোমরুতে সংমিশ্রণে প্রস্তুত অচেতন মেঘের পক্ষে অসম্ভব। কিন্তু প্রেমিকের তো চেতন অচেতন বোধ কখনো কখনো বিলুপ্ত হয়। মেঘকে যেতে হবে রামগিরি থেকে উত্তরে অলকায়। বাতাস অনুকূল, এতএব যাত্রা লক্ষণ শুভ। আকাশে বলাকা পংক্তি, তারাও উড়ে যাচ্ছে। অতএব মেঘ আর দেরি না বাতাস অনুকূল, অতএব দেরি না করে যাত্রা আরম্ভ করুক। যক্ষ পরাধীন, সে যেতে পারবে না, তাই যক্ষপত্নী অপেক্ষায় দিন গুনছে। তারও আশা সে একদিন প্রণয়ী ফিরবে, পুনরায় মিলন হবে, এই আশাতেই তা বেঁচে আছে সে। আশার বন্ধন বাঁচিয়ে রাখে বিরোহী মানুষকে। এই পর্যন্তই পাঠ্যাংশে তোমাদের রয়েছে। এই বিষয়টাই তোমাদের ওই কবিতার মধ্যে রয়েছে। এরপর তোমাদের প্রত্যেকটা লাইন ধরে আমি আলোচনা করছি, তোমরা বইটা ফলো করো। প্রথম শ্লোকে কি রয়েছে না, প্রথম শ্লোকে বলছেন যে কশ্চিত কান্তা বিরহ গুরুনা সাধিকার প্রমত্ত সাপেনাস্তং গমিত মহিমা বর্ষভ জ্ঞান ভর্তু। যক্ষশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধচ্ছায়াতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু। এর মানে কি না, নিজ কর্তব্যে অবহেলার জন্য কোনো এক যক্ষকে তার প্রভু 1 বছরের জন্য গুরুতর পিয়া বিরহের অভিশাপ দিলেন। অভিশাপের ফলে তার সমস্ত মহিমা নষ্ট হলো। সেই যক্ষ জনকতনয়া সীতা স্নানে পবিত্র জলাশয় এবং স্নিগ্ধ ছায়াতরুতে ভরা রামগিরি পর্বতের আশ্রয়ে বাস করছিল। এরপর কি আছে, এটা হলো প্রথম শ্লোক। এরপর 2 নম্বর শ্লোকে তোমাদের বলছে যে তস্মিন্নদ্র কোটি চিদলবলা বিপ্রযুক্ত সকামী নিত্যা মাসানো কনকবলয় ভ্রংশ রিক্ত প্রকোষ্ঠ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুং বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয় দদর্শ। এর মানে কি না, প্রিয়া বিযুক্ত কামী যক্ষ সেই পর্বতে কয়েকটি মাস অতিবাহিত করল। বিরহ দুঃখে শীর্ণ যক্ষের বাহু থেকে স্বর্ণবলয় খসে পড়েছে। তারপর আষাঢ় মাসের প্রথম দিনে সে পর্বতের মধ্যদেশে লগ্ন বক্ষক্রিয়ায় মত্ত পূর্ণবয়স্ক হস্তির মতো দর্শনীয় মেঘরাশি দেখতে পেল। তারপর কি আছে না, দেখতে পেল। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর শ্লোক। এরপর 3 নম্বর শ্লোকে বলছেন যে তুষ্য স্থিতা কথমপি পুরো কৌতুকধান হেত রত্নবাষ্প শিরমনুচর রাজরাজস্ব দধ মেঘালোকে ভবতি সুখী নহপ ন থাবিত্তি চেত
কণ্ঠাশ্লেষ প্রণয়িনী জনে কিং পুনদূর সংস্থে। এটার মানেটা কি না, রাজার রাজা কুবেরের অনুচর কৌতুকবশত সে মেঘের সামনে কোনো ক্রমে উদ্যত অশ্রু সংবরণ করে বহুক্ষণ দাঁড়িয়ে ধ্যানস্থ হয়ে রইল। মেঘ দেখলে সুখীজনের মনেও ভাবান্তর উপস্থিত হয়, আর যার কণ্ঠ আলিঙ্গনের অভিলাষী প্রিয়জন দূরে আছে, তার কথা আর কি বলবো, এটাই বলতে চেয়েছেন। এরপর 4 নম্বর শ্লোকে কি আছে না, প্রত্যাসন্নে নভসি দয়িতা জীবিতাল বনার্থী জিমুতেন সকুশলমিয়ং হারৈসন প্রবৃত্তম সপ্রত্যাগ্রে কুটজ কুসুমে কল্পিতাঘ্র তস্ম পিত প্রীতিমুখ প্রমুখ বচনং স্বাগতং ব্যজ্যহর। এটার মানেটা কি না, আকাশে আষাঢ়ের মেঘ আগত প্রায় হলে যক্ষ তার প্রিয়তমার প্রাণ রক্ষার জন্য মেঘের সাহায্যে নিজের কুশল সংবাদ পাঠাতে আগ্রহী হলো। মেঘকে অভ্যর্থনার জন্য সদ্য ফোটা অভিনব কুরুচি ফুলের অর্ঘ্য সাজিয়ে সে প্রসন্ন চিত্রে প্রীতিপূর্ণ বাক্যে মেঘকে যে স্বাগত জানালো। এটাই হচ্ছে তোমাদের 4 নম্বর শ্লোক। এবার 5 নম্বর শ্লোক কি বলছে না, ধূম জ্যোতি সলিল মরুতাং সন্নিপাতক মেঘং সন্দেশার্ধক পটুকরণ প্রাণীভি প্রাপণিয়াং ইত্যৎসু কাদ্য পরিগণম গুজ্জকস্তং যজাচে কামার্তহি প্রকৃতি কৃপণা চেতনেষু। এটার মানেটা কি, কোথায় ধূম জ্যোতি জল ও বায়ু সমষ্টি প্রাণহীন মেঘ আর সমর্থ ইন্দ্রিয়যুক্ত প্রাণীদের দ্বারা প্রেরণের যোগ্য সংবাদই বা কোথায়? যক্ষ উৎসুকবশত এইসব কথা চিন্তা না করে মেঘকে তার প্রার্থনা জানালো, যেহেতু প্রেম ব্যাকুলেরা চেতন অচেতন বিষয়ে ভেদাভেদ নির্ণয় করতে পারে না। এরপর এটা হচ্ছে 5 নম্বর শ্লোক। এরপর 6 নম্বর শ্লোক কি বলছেন না, জাতং বংশে ভুবন বিদিতে পুষ্ক রাবর্ত কানাং জানামিতাং প্রকৃতি পুরুষং কামরূপং মঘন তেনার্থিনং তৈ বিধিবদ সাদুর বন্ধুগর্তং তোহং জাঞ্চা মুঘা বরমধিগুণে নাধমে লব্ধকামা। এটার মানেটা কি না, হে মেঘ, আমি জানি তুমি ভুবন বিখ্যাত পুষ্কর এবং আবর্তকদের বংশে জন্মগ্রহণ করেছ। তুমি ইন্দ্রের প্রধান সহচর এবং ইচ্ছানুসারে রূপ পরিগ্রহ করতে সক্ষম। দুর্ভাগ্যবশত আমি প্রিয়া থেকে আজ বহু দূরে, আর তাই আমি তোমার কাছে প্রার্থনা হয়ে এসেছি। গুণবান ব্যক্তির কাছে প্রার্থনা যদি নিষ্ফল হয় তবু ভালো, কিন্তু অধমের কাছে প্রার্থনা সফল হলেও তা আদরণীয় হয় না। এটাই বলতে চেয়েছেন। এরপর 7 নম্বর শ্লোক কি আছে 7 নম্বর শ্লোকে না, আছে সন্তপ্নাতা তমসি শরণং তৎপয়দ প্রিয়ায়া সন্দেশং হে মেহর ধনপ্রতি কোধবি শ্লেষিতস্য গন্তব্যাতে বসলিরলকা নাম যক্ষেশ্বরানাং বাহ্য দানস্থিত হরশির চন্দ্রিকা ধৌত হর্মা। এটার মানেটা কি যে, ওগো জলবর্ষী মেঘ, সন্তপ্ত প্রাণীদের তুমি আশ্রয়। ধনপতি কুবেরের ক্রোধে আজ আমি প্রিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন, তাই তুমি আমার সংবাদ প্রিয়ার কাছে পৌঁছে দাও। তোমাকে অলকা নামে যক্ষেশ্বরের বাসভূমিতে যেতে হবে। সেখানে ধনীদের অট্টালিকাগুলি বাইরের উদ্যানে থাকা শিবের ললাট চন্দ্রে জ্যোৎস্নায় স্নাত হয়ে আছে। এটাই বলছেন। এটা হলো তোমাদের 7 নম্বর শ্লোক। এরপর তোমাদের 8 নম্বর শ্লোকে কি বলছেন না, তাবারুড়ং পবন পদবী মৃগ গৃহীতালা তালকান্তা প্রেক্ষিসন্তে পথিক বনিতা প্রত্যয়া দা সসত্য ক সন্নদ্ধে বিরহ বিধুরাং তুজ্য বৃক্ষে জায়াং ন সাধনহ পহমিব জনজ পরাধীনবৃত্তি। এটার মানেটা কি না, প্রসিত ভর্তিকার নারীরা তাদের এলো চুলের প্রান্তভাগ উপরে তুলে স্বামী ঘরে ফিরে আসবে এমন দৃঢ় বিশ্বাস নিয়ে আশ্বস্ত হয়ে আকাশে আরুরও তোমাকে দেখবে। তুমি আকাশে জমাট বাঁধলে বিরহ বিধুরা জায়াকে কে উপেক্ষা করবে? কেউ করবে না, যদি বা অন্য
কোনো জন আমার মতো জীবিকার জন্য পরাধীন না হয়। এরপর তোমাদের 9 নম্বর শ্লোকে কি বলছেন না, 9 নম্বর শ্লোকে বলছে যে কি বলছে না, মন্দ মন্দ নুদতি পবন চানুকুল্যে যথাতাং বাবস্বয়াং নদতি মধুরং চাতকস্তে সগন্ধং গর্ভাধানক্ষণ পরিচয়া নু নমাবদ্ধমালা সেবিসন্তে নয়ন শুভগং হে ভবন্তং বলাকা। এটার মানেটা কি না, অনুকূল বায়ু যেমন ধীরে ধীরে তোমাকে নিয়ে যাচ্ছে, তেমন তোমার আপনজন আনন্দে গর্বিত চাতক পাখি বাম দিকে মধুর স্বরে পূজন করছে। স্ত্রীবকগুলি গর্ভধানের পরিচয় আনন্দে অনুভব করতে করতে আকাশে শ্রেণীবদ্ধভাবে নয়ন মনোহর তোমাকে নিশ্চয়ই সেবা করবে। এরপর 10 নম্বর শ্লোক কি বলছে না, তাঞ্চাবস্যং দিবস গণনা তৎ পরামেকপত্নী মব্বা পণ্যাম বিহত গতি দক্ষসী ভাতৃজয়াম আশাবন্ধ কুসুম কুসুমস্যদিশং প্রায়শ হাঙ্গনয়াত সদ্যপাতি প্রাণহ্যং হৃদয়ং বিপ্রয়োগে নদ্ধি। এটার মানেটা কি না, অবাধ গতি তুমি দিন গুনতে তৎপর, সুতরাং জীবিত রূপে সেই তোমার পতিব্রতা ভাতৃবধূটিকে নিশ্চিতেই দেখতে পাবে। ফুলের মতো কোমল ভঙ্গুর ভালোবাসার জন্য উন্মুখ নারীদের হৃদয়কে বিরহের কালে আশারূপ বন্ধনই বেঁধে রাখে। এটাই বলতে চেয়েছে তোমাদের। পুরো কবিতাটাই শেয়ার করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসমেটের সাথে কিন্তু প্রচুর শেয়ার করবে, প্রচুর পরিমাণে, এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর তোমাদের এই কবিতার নামকরণ কতটা সার্থক সেটা আলোচনা করছি। না, নামকরণটা হবে কবি কালিদাসের রচনাসমূহের মধ্যে এক অর্থে সবচেয়ে মৌলিক গীতিকাব্য হলো মেঘদূতম। মাত্র 118টি শ্লোকে নির্বাসিত এক বিরোহী যক্ষের প্রেম ব্যাকুলতাকে চরম কাব্যিক উৎকর্ষে চিত্রকল্পের বিচিত্র সৌন্দর্যে কালিদাস এঁকে গেছেন। প্রভু কুবেরের কর্তব্যে অবহেলার কারণে অনুচর যক্ষ যে নববিবাহিত, সে সুদূর অলকা থেকে রামগিরিতে কুবেরের দ্বারা নির্বাসিত। 1 বছরই নির্বাসন। 8 মাস গত হয়েছে। আষাঢ়ের প্রথম দিনে মেঘের আবির্ভাবে যক্ষের চিত্ত এতটাই ব্যাকুল হলো যে সে অচেতন মেঘকেই দুধ হিসাবে পাঠাতে চাইল। ভারতবর্ষের বহু নগর জনপদ নদী পর্বত পেরিয়ে কিভাবে দুধ মেঘ এলাকায় যাবে, তার আশ্চর্য চিত্রকল্প কালিদাস সমগ্র কাব্যে চরম কাব্যিক দক্ষতায় ছবির মতো এঁকেছেন। বর্তমান পাঠ্যাংশে আমরা দেখি বিরোহী যক্ষু সেই মেঘকে দুধ হিসাবে পাঠাবার আয়োজন করছেন। মেঘের উচ্চ বংশকে সসম্মানে স্তুতি করেছে। মেঘ এব দূত যস্মিন কাব্যে তদ মেঘদূতম। মেঘই এখানে বার্তাবাহী দূত, তাই নামকরণ সব ক্ষেত্রেই কিন্তু সার্থক এবং সর্বাঙ্গ সুন্দর আমরা বলতে পারি। ঠিক আছে, তোমাদের মেঘদূতম কবিতার এই পর্ব এখানেই শেষ হলো। যদি ভালো লাগে কিন্তু প্রচুর শেয়ার করবে, তোমাদেরকে আগেও বলেছি এখনও বলছি। ঠিক আছে, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।